হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য ক্যাবিটু। আজকে কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট করছি ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটর মেন তার কিন্তু ব্যাচ 3 মাসের কিন্তু টোটাল ব্যাচটা রয়েছে। যেহেতু কিন্তু এখনও ওয়্যারলেস সুপারভাইজারের রেজাল্ট আসেনি, তারপরে ওয়্যারলেসের মাঠ হবে, কনস্টেবলের রেজাল্ট রয়েছে এবং তার জন্য কিন্তু আমরা 3 মাস কিন্তু আরামসে পেয়ে যাব। এবং এই 3 মাসের জন্য কিন্তু আমরা এই ওয়্যারলেস অপারেটর ব্যাচ 2 এবং এটি কিন্তু পুরো ক্লাস এবং মক লাস্ট ব্যাচ কিন্তু হতে চলেছে। ঠিক আছে, কি কি ব্যাচে রয়েছে? প্রত্যেক দিন ক্লাস, এভরিডে ক্লাস, হ্যান্ড রিটেন নোটস এবং পিডিএফ কিন্তু থাকছে। ওয়্যারলেসে কিন্তু বরাবরই একটা স্টাডি মেটেরিয়াল সমস্যা কিন্তু আপনারা অনেকেই হয়তো ভোগেন, কোথা থেকে পড়বো কি না পড়বো, কিন্তু আমি যতটা পেরেছি আপনাদের সেই সমস্যা চেষ্টা করেছি যাতে দূর করা যায়। তো তাই জন্য আমাদের মেনে কিন্তু হ্যান্ড রিটেন নোট এবং পিডিএফ কিন্তু থাকছে। উইকলি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট কিন্তু থাকছে। এবং আমরা কেন উইকলি রেখেছি, কারণটা একটাই যে এখানে প্রত্যেকেই সায়েন্সের স্টুডেন্ট এবং এখানে যে 70 নম্বরের আপনাদের এমসিকিউ রয়েছে সেখানে কিন্তু কাট অফটা অনেকটাই কিন্তু হাই যাবে। তাই জন্য কিন্তু এখানে এমসিকিউ প্র্যাকটিস করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা টার্গেট রেখেছি প্রতি সপ্তাহে মিনিমাম 100 অর্থাৎ 100টা করে কিন্তু আমরা ডিটেলস এমসিকিউ কিন্তু করাবো। ঠিক আছে, আমি ডিটেলসে তো বলে দেবই। আচ্ছা, নেক্সট আমার কি আসছে, মান্থলি মক টেস্ট থাকছে। ডেসক্রিপটিভ আমার যে 15 নম্বর ট্রান্সলেশন রয়েছে সেই ক্লাসও কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে করাবো। ওকে, সমস্ত ক্লাসের আপডেট গিফট অফ দ্য ক্যাপিটুতে পেয়ে যাবেন। এবং এই যে রুটিন আজকে আমরা শেয়ার করব সেটাও রেজিস্ট্রেশন লিঙ্ক, সেটাও আমরা কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকেও আপনি ডিটেলসে চেক করে নিতে পারবেন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্স তো রয়েছেই। আচ্ছা, আমি এবার সরাসরি রুটিনে চলে যাচ্ছি, যে রুটিনটা ভীষণই গুরুত্বপূর্ণ এবং একটা ভিশন দেওয়ার চেষ্টা করেছি যে আপনি নেক্সট 3 মাস কি কি হতে চলেছে না হবে, কি হবে সেটা কিন্তু কি হবে এবং কি কি করবেন আপনারা, তার জন্য কিন্তু এই রুটিনটা প্রত্যেকটা আমরা ব্যাচেই কিন্তু একটা রুটিন দিয়ে থাকি। কেন, অবশ্যই একটা ভিশন থাকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে আপনি একটা গাইড করতে এসে আপনাকে একটা ভিশন যদি না দিতে পারলাম তাহলে আর কি হলো। তাই জন্য আমাদের কিন্তু এই রুটিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। আচ্ছা, দেখুন, 1126টা আপনারা জানেন মেল এবং 125 জন ফিমেলের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ওয়্যারলেস অপারেটর ব্যাচের। ফিচার্স আমি শুরুতেই বললাম, প্রত্যেক দিন কিন্তু ক্লাস লাইভ এবং রেকর্ডেড ক্লাস থাকছে। ঠিক আছে, আমি প্রত্যেককেই বলবো যে লাইভে কিন্তু আপনার গলা কিন্তু আমার শুনতে হবে। ঠিক আছে, ওই যে শুধুমাত্র আমি রেকর্ডেড দেখে নিলাম, পিডিএফ ডাউনলোড করে নিলাম, ঠিক আছে, তা করলে কিন্তু হবে না। আমার কিন্তু লাইভে আপনাকে প্রত্যেক দিন চাই। এবং আমাদের ব্যাচের একটা আগের ব্যাচে ফিচার্স ছিল সবথেকে গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু প্রত্যেকে নাম ধরে ধরে কিন্তু 2-3 দিন মোটামুটি ক্লাস হলে সবার নামে পরিচিত হয়ে যাই। তো সেক্ষেত্রে কিন্তু নাম ধরে ধরে কিন্তু জিজ্ঞাসা করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিন লাইভ ক্লাসে কিন্তু আপনার পার্টিসিপেশন জরুরি। যারা প্রত্যেক দিন লাইভ ক্লাস থাকতে পারবেন না তাদের বলবে এটা না, আপনি না জয়েন করাই বেটার আপনার পক্ষে। ঠিক আছে, আচ্ছা, হ্যান্ড রিটেন নোটস পিডিএফ সেটা তো আমি বললাম। উইকলি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আমি রুটিনে বলে দেখতে পারবেন। মান্থলি মক টেস্ট টোটাল মনে হয় 5টা মেগা মক রয়েছে, যেটা টোটাল 85 মার্কসের হবে। আর ডেসক্রিপটিভ রাইটিং সেটা তো রয়েছেই। আর আমাদের প্রিলিমিনারি মতনই কিন্তু যে মকের যে ফিচার্স, সে প্রত্যেকটি ম্যাথ এবং ফিজিক্সের কোশ্চেন তার কিন্তু ডিটেলস সলভ এবং তার কিন্তু লেকচার ডিটেলস সলভ এবং তার যে লেকচার সেটা কিন্তু পাবেন। আচ্ছা, রেজিস্ট্রেশন আমি তো একটু দেরি করে ফেললাম, যাই হোক বলতে বলতে 7 তারিখ থেকে কিন্তু ব্যাচ শুরু হচ্ছে। আজকে 6 তারিখে কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আজকে থেকে রেজিস্ট্রেশন কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নিয়ে রেজিস্ট্রেশন করে নিন। ঠিক আছে, আচ্ছা, 3 মাসের কিন্তু, আচ্ছা আমি বলে রাখি রেজিস্ট্রেশন এখানে হলো গিয়ে ওয়ান টাইম পেমেন্ট 800, ঠিক আছে, রুপিস 800 প্লাস এখানে কিন্তু 80% জিএসটির একটা ব্যাপার রয়েছে। ঠিক আছে, 80% জিএসটির কিন্তু একটা ব্যাপার রয়েছে এখানে। 3 মাসের জন্য কিন্তু ওয়ান টাইম পেমেন্ট এটা। আচ্ছা, 3 মাসের কোর্স আর মেন এক্সাম আমি ধরেই নিচ্ছি যে যদি মেন এক্সাম হয়, আমি কিন্তু যা শিডিউলটা রয়েছে মোটামুটি মার্চের মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু 70% সিলেবাস আমরা কিন্তু কভার করে ফেলতে পারবো। ঠিক আছে, তাও কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু এখন মানে মানে নেই। ঠিক আছে, যে এপ্রিলের আপনার বা মার্চে আপনি এপ্রিলের শুরুর দিকে এই এক্সাম দেখতে পারবেন সেটা তো মনে হচ্ছে না হওয়ার সম্ভাবনা রয়েছে। যে এখনও মানে এখনও তো অনেকটাই সুপারভাইজার হবে, তারপরে কনস্টেবল রয়েছে। তো সেক্ষেত্রেও আমি তাও 70% সিলেবাস কিন্তু এখানে কভার করে যাচ্ছে। আচ্ছা, 7/2 থেকে ক্লাস শুরু হচ্ছে।
কালকে থেকে কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু রাতের বেলা কিন্তু হবে, ঠিক আছে, লাইভে কিন্তু হবে। মোটামুটি টাইমটা আমি গ্রুপে মোটামুটি 6:30 7টার কিংবা 8টা 8:30 পরে এরকম একটা হয়, ঠিক আছে। ফিজিক্সের ক্লাস, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে শুরু হচ্ছে ক্লাস। আচ্ছা, 8 তারিখ ম্যাথের এপি রয়েছে এবং পরপর ক্লাস রয়েছে, এরকম আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমাদের মেগামক নিয়ে আমি বলি, 13/2/2022 এখানে কিন্তু মেগামক দেখতে পাচ্ছেন, ম্যাথ ফিজিক্স ইংলিশ টু বেঙ্গলি যে ট্রান্সলেশন, সে কিন্তু মেগামক টেস্ট এখানে 85 মার্কসের কিন্তু হবে। মেগামকের শুরুতেই কেন রেখেছি, কারণ হলো কি আমরা অলরেডি প্রিলিমিনারিতে কিন্তু অনেকটা সিলেবাস কভার করে এসেছি, ঠিক আছে। তাই জন্য কিন্তু মেগামক দিয়ে আপনাদের কি সিচুয়েশনে আপনারা দাঁড়িয়ে আছেন সেটা দেখাই কিন্তু, মানে আমরা তাই জন্য মেগামকটা কিন্তু কন্ডাক্ট করে থাকি যে আপনার কী সিচুয়েশনে, এবং সেই সিচুয়েশনের ওপর নির্ভর করেই কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে জোর দেওয়া হয় এবং এমসিকিউ প্র্যাকটিস করা হয়। এবং এই ব্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ আমি যেটা শুরুতেই বললাম যে 100+ এমসিকিউ আমরা কিন্তু উইকলি টার্গেট কিন্তু রেখেছি, ঠিক আছে। মানে মোর এমফ্যাসিস অন, আমরা এমসিকিউর ওপর কিন্তু এমফ্যাসিস করেছি এখানে, ঠিক আছে। আর যারা একদম বিগিনার অর্থাৎ একদম শুরু করছেন তারা বলবো একটু চাপটা যদি আপনি সহ্য করতে পারেন তো অবশ্যই চলে আসুন। এবং কেন সিটটা তো আপনার প্রয়োজন, অবশ্যই আশা করি কোনো রকম কিন্তু অসুবিধা হবে না এবং কোনো রকম রিগ্রেট থাকবে না। এবার কিন্তু অনেকটাই কিন্তু, মানে যেটা একটা কমপ্লেন ছিল যে ফিজের ব্যাপারে, তো আমরা সেটা কিন্তু অনেকটাই কিন্তু মানে আলোচনা করে সেটা কিন্তু ব্যাচ 2-এর ক্ষেত্রে সেটা বলছি, যেটা এটা হতে চলেছে 3 মাসে কিন্তু অনেকটাই কিন্তু আপনারা, মানে একদম বিগিনিং থেকে তো একদম ধরে ধরে ওই ব্যাচগুলো হয়েছিল, এবার সেটাতে একদম ধরে ধরে সেটা তো হবে না, কেননা আপনাকে কিন্তু আমি বললাম যেখানে কিন্তু এমসিকিউর ওপর বেশি জোর দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাই জন্য কিন্তু ফিজটা কিন্তু কিছু, মানে এখানে কিন্তু রয়েছে, মানে কিছুটা, আমি বলবো না একেবারে অনেকটা হয়েছে, কিছুটা হয়তো আপনারা কম দেখতে পাবেন। কিন্তু যারা মোটামুটি একটা প্র্যাকটিসের মধ্যে রয়েছেন, মোটামুটি যারা ক্লাসগুলো করেছেন, চ্যাপ্টারগুলো প্রিলিমিনারিতে যারা করে এসেছেন, তাদের কিন্তু বলবো প্রত্যেকেই কিন্তু বলবো অবশ্যই জয়েন করে নিন। আচ্ছা, এই হলো কি আমার, আচ্ছা আমি যে মক টেস্ট, উইকলি মক টেস্ট বলেছি, এই দেখুন এপিজিপি, এপিজিপি আমি এই যে ক্লাস হচ্ছে 15/2 ক্লাস হলো, তার জিপি হলো, তার আগে এপি হলো, ঠিক আছে। এবং তারপরে কিন্তু এপিজিপির ওপর কিন্তু মক টেস্ট আমার কিন্তু প্রত্যেকটা সানডে করেই কিন্তু রয়েছে, ঠিক আছে, সানডে কিংবা স্যাটারডে করেই মক হয়, ঠিক আছে। আচ্ছা, এপিজিপির মক টেস্ট এবং প্রত্যেকটা এরকম করে কিন্তু রুটিনটা কিন্তু পুরো দেওয়া রয়েছে। তারপরে দেখুন মেগামক 2, মেগামক 2 কিন্তু রয়েছে 6/3-এ, ঠিক আছে। এরকম টোটাল 5টা কিন্তু, এবং আমাদের কম্পিউটার ক্লাস যেটা অনেকেই মানে এসে করছেন, ট্রান্সলেশন এবং কম্পিউটার ক্লাস আমি দেখিয়ে দিচ্ছি। ট্রান্সলেশন ক্লাস কিন্তু রয়েছে, ট্রান্সলেশন ক্লাস আমি দেখিয়ে দিচ্ছি কবে থেকে শুরু হবে। ট্রান্সলেশন কিন্তু ট্রান্সলেশন ক্লাস কিন্তু রয়েছে মেগামক 2, যায় রুটিনটা আমি একটু ডাউনলোড করে নিন, হ্যাঁ, ডাউনলোড করে, হয়তো আমি চোখে পড়ছে না। মেগামক যেগুলো দেওয়া রয়েছে সেগুলো তো অসুবিধা হয় না, কিন্তু এই যে ট্রান্সলেশন দেখুন 28/2, 28/2-এ কিন্তু ট্রান্সলেশন ক্লাস কিন্তু রয়েছে, এইটুবি 28/2 এরকম কিন্তু ট্রান্সলেশন কিন্তু রয়েছে, ডাউট ক্লিয়ারিং ক্লাসও রয়েছে, ঠিক আছে, মকের আগে। আর আমাদের কিন্তু কম্পিউটারের যে ক্লাস আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, কম্পিউটারের ক্লাস কিন্তু একদম শেষের দিকে একটু রাখা হয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ক্লাস 5/4-এর আগে কিন্তু মার্চেও রয়েছে একটা কম্পিউটারের ক্লাস, ঠিক আছে। কম্পিউটারের উপর যেহেতু একটা ভালো নম্বর এখানে ক্যারি করতে পারে, তাই জন্য কিন্তু কম্পিউটারের উপর কিন্তু ক্লাসগুলো কিন্তু রাখা হবে, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের একদম শেষের দিকে কিন্তু আমরা কি করব, যে রিভিশন ক্লাসের উপর কিন্তু আমরা শেষের দিকে কিন্তু জোর দিয়েছি। দেখুন 8/4 থেকে কিন্তু আমরা ফিজিক্স রিভিশন এবং ম্যাথ যে রিভিশন, এই যে দেখুন 13/4 অ্যালজেব্রা রিভিশন, আমরা কিন্তু রিভিশন ক্লাসগুলোর ওপর কিন্তু জোর দিয়েছি। এবং টোটাল এই যে 5টা কিন্তু মেগামক রয়েছে, যেগুলো একদম 85 মার্কসের করে কিন্তু থাকবে। আর রিভিশন ক্লাস এবং সেগুলো কিন্তু আমরা কিন্তু যতটা পারবো এমসিকিউ কিন্তু ওখানে কিন্তু থাকবে, ঠিক আছে। ওখানে কিন্তু একদম এক্সাম অনুযায়ী কিন্তু যে না ওখানে কিন্তু 70টাই দাদা এমসিকিউ দিল তা কিন্তু থাকবে না, এখানে কিন্তু মোর দ্যান 100 এমসিকিউ কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে। এই যে এগুলো রিভিশন ক্লাস রয়েছে, এবং লাস্টে একটা ফিজিক্সের আর ম্যাথের কিন্তু আমরা মক টেস্ট কিন্তু রেখেছি। সুতরাং সব কিছুই কিন্তু আয়োজন কিন্তু করা হয়েছে, আপনারা প্রত্যেকেই জয়েন করে নিন যারা ইচ্ছুক রয়েছেন, যারা চ্যানেলগুলো ফলো করেন দীর্ঘদিন ধরে। অনেক দিনের একটা দাবি ছিল ফিজ দিয়ে, তো আমরা চেষ্টা করেছি 3 মাসে কিন্তু আপনি
এখনই পেমেন্ট করে দিচ্ছেন এবং এপ্রিল অবধি কিন্তু আপনি একদম ক্লাস কিন্তু করতে পারছেন, ঠিক আছে? এবং কিছুটা মানে কনসেশন এটাও হয়েছে, চিন্তা ভাবনা করেছিলাম, যেটা একটা আমাদের আলোচনা হয়েছে যে WBCS কিংবা অন্যান্য যেগুলো মানে সেগুলো তো কাজে লাগে, মানে ফেলনা তো একেবারেই যায় না সেটা তো না, কিন্তু আপনি যদি WBCS এর আমাদের ব্যাচে মানে ভর্তি হন কিংবা আপনি কোনো এসআইয়ের ব্যাচে ভর্তি হন, তো সেটা কিন্তু আপনার পরের বছর কাজে লাগছে, কিন্তু এমনই একটা সিলেবাস ওয়্যারলেস অপারেটর এবং পরের বছর পরীক্ষা হবে কি না সেটা কিন্তু একটা সন্দেহ রয়েছে। তাই জন্য কিন্তু মানে এটার ওপর বিশেষ করে ভিত্তি রেখে যে ছেলে মেয়ের তো 3-4 মাস পর অতটা তো কাজে লাগবে না, তো এই সিলেবাসটা মানে একেবারেই ফেলনা যাবে না, আমি বলছি না যে একেবারেই ফেলনা যাবে, কিন্তু মানে আপনি যদি কম্পেয়ার করেন সেটার ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই কোর্স ফিস যেটা রয়েছে সেটা কিন্তু এটা কিন্তু রাখা হয়েছে 3 মাসে, কিন্তু এই 800 টাকায় 3 মাস, ঠিক আছে? এরপরে যে জিএসটি এবং ইনস্টামোজের সামান্য কিছু ফিস রয়েছে, 50 কি 60 টাকা ওরা নেয়, সেইটা তো আপনাকে পে করতেই হবে। জিএসটি তো গভর্নমেন্টকে আমরাও পে করছি এবং সেটা তো আপনিও পে করছেন, সেটা তো আলাদা বিষয়। তো এখানে কিন্তু আপনারা যে অ্যামাউন্টটা দেখতে পাবেন স্টোরে সেটা কিন্তু এই 18% জিএসটি, অর্থাৎ 800, ভালো করে কিন্তু বুঝবেন দাদা পেমেন্টের সময় কিন্তু বেশি নিল কেন, 800 প্লাস জিএসটি, 80% জিএসটি, 18%, 18% জিএসটি, সাথে ইনস্টামোজো কিছু ফিস রয়েছে, এইটা নিয়েই কিন্তু আপনি ফিসটা কিন্তু পেমেন্ট করবেন, ঠিক আছে? এর বাইরে কিন্তু 1 টাকাও কিন্তু পেমেন্ট এখানে কিন্তু করতে হবে না আপনাকে। এই হলো গিয়ে ব্যাচের ফিস। যারা ইচ্ছুক রয়েছেন প্রত্যেকেই জয়েন করে নিন, আর এটা ডাউনলোড করে নিন। কবে কি শিডিউল রয়েছে না হয়েছে, কালকে থেকে 7 তারিখ থেকে কিন্তু আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আর বিকেল থেকে শুরু হবে, তার আগেই অনেকটা সময় রেজিস্ট্রেশন চটপট করে করে নিন। নাম নাম্বারের জায়গায় কিন্তু টেলিগ্রাম, আর একটু বলে রাখি যে গ্রুপ সাপোর্ট কিন্তু টেলিগ্রাম কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে? ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিও রেজিস্ট্রেশন লিঙ্ক, এবং টেলিগ্রামও কিন্তু পেয়ে যাবেন। ঠিকঠাক ইমেল আইডি ফিল আপ করবেন এবং নাম যখন দেবেন ঠিকঠাক নিজের নামটা কিন্তু লিখবেন, ইমেল আইডি ঠিকঠাক করে কিন্তু ফিল আপ করবেন, আর অবশ্যই কন্ট্যাক্ট নম্বরে কিন্তু টেলিগ্রাম নাম্বার দেবেন। যারা কোনো অসুবিধা থাকে, যদি কোনো মানে রেজিস্ট্রেশন করতে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে আমি গুগল ফর্মে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই ফর্মটা ফিল আপ করে রাখবেন, বা কোনো আপনার কোয়ারি রয়েছে জিজ্ঞাসা করতে চাইছেন, তো সেক্ষেত্রে বলবো কি আমি যথেষ্ট এখানে ডিটেলস দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে, স্টোরেও ইমেল আইডি রয়েছে, তাহলেও কিন্তু প্রবলেম যদি হয় গুগল ফর্মটা ফিল আপ করে রাখবেন, তো আমাদের তরফ থেকে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করে না অবশ্যই না হবে, ঠিক আছে? অবশ্যই আপনি যদি ব্যাচে পড়তে ইচ্ছুক থাকেন এবং যদি কোনো রকম কোয়ারি থাকে তাহলেই গুগল ফর্মটা ফিল আপ করেন, হয়তো গুগল ফর্ম ফিল আপ করে কিন্তু লাভ নেই, ঠিক আছে? আর প্রত্যেককেই বলবো যারা ইচ্ছুক রয়েছেন রেজিস্ট্রেশন করিয়ে নিন। 7 তারিখ থেকে কিন্তু আমরা ক্লাস শুরু করছি। অবশ্যই মাথায় রাখবেন আমাকে কিন্তু লাইভ ক্লাসে আমি কিন্তু আপনাকে চাই, বারবার বলছি লাইভ ক্লাসে কিন্তু আপনাকে আমি কিন্তু চাই, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ। ভিডিওটি শেয়ার করে দিন যাদের প্রয়োজন আছে, আর ক্লাস যেরকম আসতে থাকছিল সেরকম আসতে থাকবেই। হ্যালো, আজকে আমরা ফিজিক্সে যে ফুল মক টেস্ট হয়েছিল তার অ্যান্সার সলিউশন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে কোশ্চেনটা কি বলেছে, টু বডিজ আর থ্রোন আপ উইথ ইনিশিয়াল ভেলোসিটিস ইন দ্য রেশিও 2:5, দ্য রেশিও অফ দ্য ম্যাক্সিমাম হাইট রিচড বাই দেম ইজ। তাহলে আমরা কি জানি যে u1 এবং u2 যেটা প্রাথমিক বেগ সেটা বলা আছে 2:5, অর্থাৎ আমরা ধরে নিলাম 2x and 5x। আমরা সূত্রানুযায়ী কি জানি, v স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস gh। এবারে যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে যাচ্ছে তখন অন্তিম বেগটা 0 হয়ে যাবে, অর্থাৎ v ইজিক্যাল টু হয়ে যাবে 0। তাহলে ওখান থেকে দুটো সমীকরণ আমরা পাচ্ছি, u1 স্কোয়ার ইজিক্যাল টু টোয়াইস gh1, একটা h1 অ্যান্ড সেকেন্ড এটা হবে h2, অর্থাৎ u2 স্কোয়ার ইজিক্যাল টু হবে টোয়াইস gh2, অর্থাৎ h1 বাই h2 ইজিক্যাল টু u1 স্কোয়ার বাই u2 স্কোয়ার, অর্থাৎ 4x স্কোয়ার বাই 25x স্কোয়ার, অতএব অনুপাতটা হবে কত, 4:25। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, এ বডি ইজ ট্রাভেলিং উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন crosses 2 points A and B with velocities 20 and 30 respectively। আচ্ছা, কোশ্চেনটা এখানে পুরোটা আসেনি আমার এখানটাতে। তো বলা ছিল যে তাহলে মাঝের বিন্দুটা ও কত বেগে অতিক্রম করবে। তাহলে এখানে বলেছে কি এ পয়েন্ট অ্যান্ড বি পয়েন্ট, এ পয়েন্টটা অতিক্রম করলো 20 বেগে এবং বি পয়েন্ট অতিক্রম করলো 30 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে একটা হচ্ছে ইউটা হচ্ছে প্রাথমিক অ্যান্ড ভিটা হচ্ছে অন্তিম।
তাহলে এবিটা আমরা ধরে নিয়েছি এস অ্যান্ড ত্বরণ ধরে নিয়েছি এ। তাহলে সেম একই রকমভাবে আমরা কি সূত্র অ্যাপ্লাই করব, ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। অতএব এ ইজ ইকাল টু আমরা এখানে লিখব ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টোয়াইস এস। এবারে যখন এসি অর্থাৎ মাঝখানে পয়েন্টটাকে যদি আমরা সি ধরি তাহলে কি হবে এস বাই টু, সেখানে আমরা বেগটা ধরে নিয়েছি ভি ড্যাশ, তাহলে ভি ড্যাশের স্কোয়ার ইজ ইকাল টু কি হবে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস বাই টু। তাহলে কি হবে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এর জায়গায় এ আগের মানটা অর্থাৎ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টোয়াইস এস ইন্টু এখানে ইন্টু এস বাই টু। তাহলে এখানে কেটে যাচ্ছে, তাহলে আমাদের পড়ে থাকছে কি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই টু মাইনাস ইউ স্কোয়ার বাই টু, তাহলে হচ্ছে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই টু। তাহলে আমাদের কি আসছে ভি ইকুয়াল টু রুট করলে আমরা ভি এর মান জানি, ইউ এর মানও জানি, দুটোর মান যদি আমরা বসাই তাহলে অ্যান্সার আসছে আমাদের 25.5। ওকে, তারপরে কোশ্চেনটা কি বলেছে, এ প্রজেক্টাইল ফায়ার্ড 45 ডিগ্রি উইথ এ স্পিড অফ 200 মিটার পার সেকেন্ড, ইটস ম্যাক্সিমাম হাইট উইল বি দ্য সেম অ্যাজ দ্যাট ফর এ প্রজেক্টাইল ফায়ার্ড, কত এতে ছাড়লে বেগে ছাড়লে হবে। তাহলে এখানে কি বলেছে ইউ এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, সেখান থেকে এই যে সূত্র আমরা কি জানি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টোয়াইস সি, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টোয়াইস সি। এবারে আরেকটা বলেছে যদি একদম এমনি নর্মালি উল্লম্বভাবে ছোড়া হয় তাহলে কি আমরা জানি ভি স্কোয়ার ভি ড্যাশের স্কোয়ার ইজ ইকাল টু ইউ ড্যাশের স্কোয়ার মাইনাস টোয়াইস সি এইচ। তাহলে এইচ ইজ ইকাল টু এখানে হবে ইউ ড্যাশের স্কোয়ার বাই টোয়াইস সি। তাহলে দুটো উচ্চতা আমরা সেম করব, সেম করলে আমরা কি পাচ্ছি ইউ ড্যাশ ইজ ইকাল টু পাচ্ছি ইউ সাইন থিটা অর্থাৎ 200 সাইন 45 ডিগ্রি অর্থাৎ 200 বাই রুট 2। ওকে, আচ্ছা এখানে আপনাদের কাছে নিশ্চয়ই কোশ্চেনগুলো সবই আছে। এখানে আমার কোশ্চেনটা যদি আমি নেট থেকে আবার খুলেছি কোনো একটা সমস্যা না, পুরো কোশ্চেনটা আসেনি, আমি এরকমভাবে দেখেই বলে দিচ্ছি, আপনারা নিজেদের কোশ্চেনের সাথে আরেকবার করে মিলিয়ে নেবেন। তারপরে কোশ্চেনটা কি বলেছে, টু প্রজেক্টাইলস আর প্রজেক্টেড উইথ সেম ভেলোসিটি ইফ ওয়ান ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি অ্যান্ড আদার অ্যাট 60 ডিগ্রি। আচ্ছা এটাতে কোশ্চেনটা বলা ছিল 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে, তাহলে তাদের মধ্যে যে রেঞ্জটা সেটার অনুপাত কত হবে। তাহলে প্রজেক্টাইলে দুটি পূরক কোণে ছাড়লে রেঞ্জ সেম হয়, অর্থাৎ যদি 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি তাহলে যদি দুটোর যোগফল কি 90 ডিগ্রি, তাহলে দুটো কোণের যোগফল যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে সেই কোণ করে যদি আমরা একটা প্রজেক্টাইলকে ছুড়ি তাহলে রেঞ্জ সবসময় সেম হয়। যেমন এখানে যদি 45 তো হতোই, 30 60 হলো, তেমনি যদি আমরা 25 65 এরকম যে কোনো যদি কোণে ছুড়ি দুটো যোগফল যদি আমাদের 90 হয় তাহলে রেঞ্জ সবসময় সেম হবে। ওকে, তারপরে বলেছে একদম উপরের অংশে অ্যাট আপার মোস্ট পয়েন্ট অফ দ্য প্রজেক্টাইল ভেলোসিটি কত থাকে। আচ্ছা এখানে কোশ্চেনটা কেন আসছে না ফুল আমি বুঝতে পারছি না। আচ্ছা এখানে তাহলে পুরো জিনিসটা যেটা হবে একদম আপার মোস্ট পয়েন্টে সেটাতে যে কোণটা থাকে সেটা হচ্ছে গিয়ে ইউ কস থিটা হয়। ওকে, একদম যেটা আপার মোস্ট পয়েন্টে এটার ভেলোসিটি হয় ইউ কস থিটা অ্যান্ড ওটার উপরে যে অভিকর্ষ যে ত্বরণটা কাজ করছে সেটা হচ্ছে নিচের দিকে কাজ করে জি, অর্থাৎ তাহলে দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হবে 90 ডিগ্রি। ওকে, তারপরে কোশ্চেনটাতে বলা ছিল যে একটা চেয়ারের এর লেন্থ এবং এম মাসের একটা ইউনিফর্ম চেন সেটার একটা টেবিল থেকে ঝোলানো আছে, তার 1/3 অংশ নিচের দিকে ঝুলছে, তাহলে পুরো জিনিসটাকে যদি তুলে আনতে হয় তাহলে কত ওয়ার্ক করতে হবে। এটা সূত্রটা হয় mgl বাই টোয়াইস এন স্কোয়ার, এই সূত্রটা মনে রাখবেন mgl বাই টোয়াইস এন স্কোয়ার। তাহলে এখানে n হচ্ছে কি 1/3 অংশ, যেহেতু n ইজ ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে অ্যান্সার হবে আমাদের mgl বাই 18। তারপরে কোশ্চেনটা কি বলেছিল, তারপরে কোশ্চেনটাতে মাস দেওয়া আছে দুটো বডির m অ্যান্ড 4m দেওয়া আছে, কাইনেটিক এনার্জি বলেছে সেম, তাহলে মোমেন্টামের রেশিও কত হবে। আচ্ছা p ইজ ইকুয়াল টু আমরা কি জানি, p অর্থাৎ মোমেন্টাম ইজ ইকুয়াল টু জানি রুট আন্ডার টোয়াইস m কে, k1 k2 সেম বলা আছে, m আর একটা হচ্ছে 4m, তাহলে p1 বাই p2 করলে আমরা কি পাচ্ছি রুট আন্ডার m বাই রুট 4m, তাহলে হবে 1:2। তারপরটা কি বলেছে, আচ্ছা তারপরটা বলেছে একটা গ্যালভানোমিটার দেওয়া আছে, সেটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, সেটা থেকে 100 মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের অ্যামমিটার বানাতে হবে, তাহলে আমাদের কত শান্ট যোগ করতে হবে।
তাহলে শান্টের সূত্র আমরা কি জানি, S ইজিক্যাল টু IG ইন্টু জি বাই I মাইনাস আইজি। আইজি ইজিক্যাল টু কি হবে, তাহলে ভোল্টমিটার ভি দেওয়া আছে বাই জি, তাহলে হবে গ্যালভানোমিটারের যে ভোল্টেজ বাই রোধ দেওয়া আছে সেখান থেকে আইজির মান আমরা পেয়ে যাব। আর অ্যামমিটার যেটা বানাতে হবে সেটার আই আমাদের বলে দেওয়া আছে 100 মিলি অ্যাম্পিয়ার, তাহলে মানগুলো আমরা বসলে কি পাচ্ছি 20 মিলি অ্যাম্পিয়ার ইন্টু 20 ওহম, জি অর্থাৎ গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স 20 বাই আই ইজিক্যাল টু 100 মাইনাস 20, তাহলে এস ইজিক্যাল টু আসছে 5 ওহম। তারপরেরটা কি বলেছে, একটা লেন্থ দেওয়া আছে এস, সেটা ডায়ামিটারটাকে ওটাকে এমনভাবে টানা হলো যাতে করে ডায়ামিটারটা অর্ধেক হয়ে গেল, তাহলে ইনিশিয়াল রেজিস্ট্যান্স দেওয়া ছিল, তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স কত হবে। ঠিক আছে, ইনিশিয়াল রেজিস্ট্যান্স 10 দেওয়া ছিল আই গেস, তাহলে কত হবে। এই অঙ্কটা তো বহুবার করিয়েছি আর বলছি না, একদম আয়তন সেম রেখে এল চেঞ্জ হচ্ছে আর ডিটা কেমনভাবে চেঞ্জ হচ্ছে বলা আছে, সেই অনুপাতে এল এর চেঞ্জ বের করতে হবে, দেন মানগুলো বসিয়ে আপনাদের বের করতে হবে কত আসছে। তারপরটা কি বলেছে, ওহমস ল কিসের জন্য ওবে করে না, উপরে যতগুলো অপশন দেওয়া আছে সবকটার কোনোটার জন্যই করে না। ওকে, এসি, আচ্ছা যখন এসি ইউজ করা হয় তখন সর্বোচ্চ যে পিক ভ্যালু সেটা কত থাকে, 311 ভোল্ট। ওকে, এমনিতে কিন্তু 220 ভোল্ট আমরা লেখা থাকে, কিন্তু সেটা পিক যদি ধরা হয় সেটা হচ্ছে 311 ভোল্ট। তারপরটা কি বলেছে, যে একটা সার্কিটে কারেন্ট ভোল্টেজের থেকে, আচ্ছা নিচের কোন সার্কিটের মধ্যে যে কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকে। এটা অনলি ইন্ডাকটিভ যে সার্কিটগুলো হয়, মানে অনলি এল সার্কিটের ক্ষেত্রে আইটা কারেন্টটা ভি এর থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকে। ওকে, তারপরে কি বলা আছে না, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস টার্মিনালস অফ ব্যাটারি ইজ 50 ভোল্ট আর 11 অ্যাম্পিয়ার কারেন্ট ইজ ড্রন, তাহলে যখন 60 ভোল্ট তখন 1 অ্যাম্পিয়ার কারেন্ট। আচ্ছা, ভি এর মান দেওয়া আছে, V1 যখন 50, I1 তখন 11, V2 যখন 60, I2 তখন 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হয়, E মাইনাস ভি বাই আই, তাহলে R1 এর ক্ষেত্রে আমরা কি পাবো, E মাইনাস 50, এখানে যখন V হচ্ছে 50, I1 যেটা, ঠিক আছে, তখন 11, তাহলে R1 ইজিক্যাল টু হচ্ছে E মাইনাস 50 বাই 11, R2 ইজিক্যাল টু E মাইনাস 60 বাই 1, তাহলে দুটোকে যখন সেম করব, সেম করলে আমরা ওখান থেকে পাচ্ছি ই এর মান পেয়ে যাবো এই ইকুয়েশনটা থেকে, এই ইকুয়েশনটা থেকে ই এর মান আমরা পাচ্ছি 61 ভোল্ট, তাহলে ই এর মান যদি 61 ভোল্ট হয় তাহলে আর এর মান কত হবে, ই এর জায়গায় এখানে 61 বসাবো, আর এর মান হবে 1 ওহম। ওকে, তারপরে তো একটা হুইস্টন ব্রিজের অঙ্ক দেওয়া ছিল, হুইস্টন ব্রিজের অঙ্কতে কি বলেছে, প্রত্যেকটা যে ইকুয়াল আর্মে, আচ্ছা প্রত্যেকটাতে আর আর দেওয়া আছে, তাহলে ওটা তুল্য রোধ কত হবে, তাই তো। তাহলে কি হচ্ছে, যখন প্রত্যেকটা পি কিউ আর এস সবগুলোই আর, তাহলে পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস, সেটা স্যাটিসফাই করছে, তাহলে গ্যালভানোমিটার মাঝের এটা দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাই তো, আমরা সেরকমই তো পড়েছি, তাই না। তাহলে মাঝের যে আরটা সেটা বাদ দেওয়া হবে, তাহলে ওপরে হচ্ছে 2R, নিচে হচ্ছে 2R, সেটা প্যারালাল করলে আমরা পাচ্ছি এমনি আর। ওকে, আচ্ছা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর কি হয়, ট্রান্সভার্স হয়। আচ্ছা, ইফ দেয়ার ওয়ার নো অ্যাটমসফিয়ার আর্থ উইল হ্যাভ বিন ভেরি কুল। ওকে, তারপরে বলেছে অন ইনক্রিজিং দ্য রিভার্স বায়াস টু এ লার্জ ভ্যালু ইন পিএন, সেটাতে কি হয়, ওটাতে ডিক্রিজ করে। দেন তারপরে একটা কি আছে, তারপরে সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটা কোন সার্কিট সেটা করতে হবে। তাহলে এ বি, প্রথমে একটা ন্যান্ড গেট দেওয়া আছে, তাহলে y1 ইজিক্যাল টু কি হবে, এ বি তার মাথার উপরে বার, সেই এ বিটা আবার একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে, তাহলে কি হবে, এ বি বার তার মাথায় আবার একটা বার, সেখান থেকে আমরা পাচ্ছি এ বি, অনলি এ বি, তাহলে অনলি এ বি আমরা কখন পাই, অ্যান্ড গেটের ক্ষেত্রে, এটা অ্যান্ড গেট। তারপরে আর একটা ছবির অঙ্ক দেওয়া আছে, এখানে ছবিতে কি বলেছে, টি এর মান বের করতে হবে, তাই তো। আচ্ছা, ছবিটা তাহলে আমরা কম্পোনেন্টে ভাঙবো, টিটাকে বি সাইডের এ বি দিকে যে টিটা সেটাকে ভাঙলে উপরে আমরা পাচ্ছি টি কস 45, সাইডে আমরা পাচ্ছি টি সাইন 45, সেম এসি কে ভাঙলে এই সাইডে পাচ্ছি টি কস 45, উপরেও পাচ্ছি, সরি এই সাইডে পাচ্ছি টি সাইন 45, উপরে পাচ্ছি টি কস 45, তাহলে টি সাইন 45 টি সাইন 45 একে অপরকে ক্যান্সেল করে দেবে, তাহলে উপরে আমরা কি পাচ্ছি 2t cos 45, তাহলে 2t cos 45 ইজিক্যাল টু হচ্ছে w যেটা দেওয়া আছে, তাহলে cos 45 জানি আমরা 1/√2, তাহলে t ইজিক্যাল টু হবে w/√2। ওকে,
তারপরে কি বলেছে যে সেন্টার অফ হুইল রোলিং অন এ প্লেন সারফেস মুভস উইথ এ স্পিড ভি, তাহলে একটা পার্টিকেল যদি ওই হুইলের ওপরে থাকে সেটার বেগটা কত হবে, সেটাও হবে ভি। ওকে, তারপরের অঙ্কটা কি বলেছে, এ বাকেট ফুল অফ ওয়াটার রিভলভ ইন এ ভার্টিক্যাল সার্কেল অফ 2 মিটার, হোয়াট শুড বি দ্য ম্যাক্সিমাম টাইম পিরিয়ড। আচ্ছা, টি এর মান বের করতে দিয়েছে। তাহলে একদম যখন উপরে তখন আমরা কি বলতে পারি, এম ওমেগা স্কোয়ার আর ইজ ইকাল টু এম জি এখানটাতে। তাহলে ওমেগা ইজ ইকাল টু কি পাচ্ছি আমরা, রুট আন্ডার জি বাই আর। আবার ওমেগা ইজ ইকাল টু কি জানি, 2 পাই বাই টি, অর্থাৎ টি ইজ ইকাল টু হবে 2 পাই রুট আন্ডার আর বাই জি। আর এর মান দিয়ে দিয়েছে 2, জি এর মান 9.8, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 3 সেকেন্ড। আচ্ছা, রকেট কিভাবে কাজ করে, রকেটের হচ্ছে এটা হবে পুশ এগেনস্ট দ্য এয়ার, ঠিক আছে, এয়ারের এগেনস্টে পুশ করে তারপরে ওটা সারফেস থেকে উপরে ওঠে। তারপরের অঙ্কটাতে বলেছে একটা কার একটা, আচ্ছা 300 মিটারের একটা রেডিয়াসের সার্কেলের ওখানে রাউন্ড কাটছে, একটা পেন্ডুলাম উপরে রাখা আছে, সেটা কত অ্যাঙ্গেলে, একটা অ্যাঙ্গেল করে, অ্যাঙ্গেলটা আচ্ছা দেওয়া নেই, ওটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরছে, তাহলে সেখানে ওটার বেগটা কত হবে, ঠিক আছে। তাহলে এখানেও আমরা সেটাকে কম্পোনেন্টে ভাঙতে হবে। টি, এটা যদি 30 হয় এই সাইডেও হবে 30, এটা হবে টি সাইন 30 ডিগ্রি, আর উপরের দিকে হবে টি কস 30 ডিগ্রি, আর সাইডের দিকে অপকেন্দ্র বল অর্থাৎ এমভি স্কোয়ার বাই আর, নিচের দিকে এমজি কাজ করবে। তাহলে লিখতে পারি কি, টি কস 30 ডিগ্রি ইজ ইকাল টু এমজি অ্যান্ড টি সাইন 30 ডিগ্রি ইজ ইকাল টু হবে এমভি স্কোয়ার বাই আর। তাহলে ট্যান 30 ইজ ইকাল টু আমরা কি পাচ্ছি, এমভি স্কোয়ার বাই আর বাই এমজি, অর্থাৎ ভি স্কোয়ার বাই আর জি। tan 30 ডিগ্রি ইজ ইকাল টু কি হবে, 1/√3 ইজ ইকাল টু হচ্ছে ভি স্কোয়ার, আর এর মান দেওয়া আছে, জি এর মান 10 বসিয়েছি, তাহলে ভি স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে কি √3 ইন্টু 1000, তার মানে ভি এর মান এখান থেকে আমাদের আসছে যেটা ক্যালকুলেশন করে, সেটা হচ্ছে 150 কিমি পার আওয়ার। ওকে, আচ্ছা তার পরের অঙ্কটাতে কি বলেছিল, তার পরের অঙ্কটাতে একটা পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জির মধ্যে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, যে কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জির থেকে 9 গুণ বেশি। তাহলে বলেছে যদি ভেলোসিটিটা ডবল করা হয় একটা সময়, তাহলে রেশিওটা কত হবে। তাহলে প্রথমে mgh অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি ইজ ইকাল টু হচ্ছে 9 ইন্টু হাফ এমভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে টোটাল এনার্জি কত হচ্ছে, হাফ এমভি স্কোয়ার প্লাস 9 এমভি স্কোয়ার, 9 এমভি স্কোয়ারটা হচ্ছে mgh, তার মানে হচ্ছে 5 এমভি স্কোয়ার। আচ্ছা, এখানে শক্তির সংরক্ষণ সূত্র লাগাতে হবে, তাই তো। তাহলে সেকেন্ড ক্ষেত্রে ভিটা কত হলো, 2v হলো, তাহলে স্থিতিশক্তিটাও চেঞ্জ হবে, তাহলে কি হবে mgh ড্যাশ, ঠিক আছে। তাহলে mgh ড্যাশ প্লাস হাফ অফ m 2v স্কোয়ার অর্থাৎ টোয়াইস ভি স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে 5 mv স্কোয়ার। সেখান থেকে আমরা কি পাচ্ছি, mgh ড্যাশ ইজ ইকাল টু পাচ্ছি 3 mv স্কোয়ার, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি এখন কত হয়ে যাচ্ছে 3 mv স্কোয়ার, অ্যান্ড কাইনেটিক এনার্জি কত পেয়েছি আমরা 2 mv স্কোয়ার, তাহলে অনুপাতটা কত হবে 3/2। এটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র লাগিয়ে আমরা করব। তার পরের অঙ্কটাতে কি বলেছেন, তার পরের অঙ্কটাতে বলেছে পোটেনশিয়াল এনার্জি অফ এ লং স্প্রিং হোয়েন স্ট্রেচড বাই 2 সেন্টিমিটার ইজ ইউ, তাহলে যখন 8 সেন্টিমিটার স্ট্রেচ করা হবে তখন কত হবে। পোটেনশিয়াল এনার্জি আরেকটা সূত্র আমরা কি জানি, হাফ কে এক্স স্কোয়ার, এক্স ইজ ইকাল টু যদি 2 সেমি হয়, তাহলে ইউ ভ্যারাইজেস আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার, অর্থাৎ u1 বাই u2 ইজ ইকাল টু হবে 4/64, অর্থাৎ হচ্ছে 1/16, তাহলে u1 ইজ ইকাল টু কত হবে 16u। ওকে, তারপরে তো স্প্রিং কনস্ট্যান্ট আমি কি বলেছিলাম, যত টুকরো করা হবে তত গুণ হয়ে যাবে, অর্থাৎ 4 টুকরো করা হলে কত হবে 4k হবে। আচ্ছা, তারপরে বলেছে সিম্পল হারমোনিক মোশনে অ্যাক্সিলারেশনে অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল ইজ জিরো যখন ভেলোসিটি কত হয়। তাহলে a ইজ ইকাল টু আমরা কি জানি ওমেগা স্কোয়ার এক্স, তাহলে a মিনিমাম কখন হবে, যখন x ইজ ইকাল টু 0 হবে তখন। আবার যদি x ইজ ইকাল টু 0 হয় তখন v ইজ ইকাল টু কি পাচ্ছি ওমেগা ইন্টু a, অর্থাৎ এখানে এটা কিন্তু, আচ্ছা এখানে স্মল এ একবার আমি ত্বরণ হিসেবে দেখিয়েছি, এটা ক্যাপিটাল এ লেখা উচিত ছিল, এখানে কিন্তু এর মানে হচ্ছে যেটা ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্ট আমরা পাচ্ছি অর্থাৎ ক্যাপিটাল এ সেইটা, ঠিক আছে। তাহলে এখানে কি হবে v ইজ ইকাল টু, v যখন ম্যাক্সিমাম তাহলে v এর মান যখন ম্যাক্সিমাম তখন এর মান হচ্ছে মিনিমাম। ওকে, তারপরে এটা তো বারবার আমি করেছি, আরেকবার আমি মুখে এমনি বলে দিচ্ছি, একটা লিফট যখন উপরে ওঠে তখন আমরা সবসময় যোগ করি,
লিফট যখন নিচে নামে তখন আমরা বিয়োগ করি। সেখান থেকে আমরা যে জি এর মানটা পাই সেই মানটা আমরা যেখানে যেখানে অ্যাপ্লাই করতে হবে সেরকম বসাই। সেম এই অঙ্কটাও তাই দেওয়া আছে। তারপরে কি বলেছে, ওই ওয়ার আন্ডার টেনশন, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আছে। তাহলে কি বলেছে, এল এর মান অর্ধেক করা হয়েছে এখানে। আমরা ফ্রিকোয়েন্সির সূত্রটা কি জানি, মিউ ইজ ইকাল টু 1/L রুট আন্ডার টি বাই এম, তাই তো? তাহলে এল এর মান অর্ধেক করা হয়েছে, তো অর্ধেক করলাম। তাহলে এম এর মান আবার কি বলেছে, এম ইজ ইকাল টু কি জানি, রো ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু 1, কেন, একক দৈর্ঘ্যের ক্ষেত্রে। তাহলে আর এর মান যদি টোয়াইস আর হয় তাহলে এম এর মান কি হচ্ছে, 4m হচ্ছে, ঠিক আছে, অ্যান্ড টি এর মান হচ্ছে টি বাই 4। তাহলে সেম এই যা যা আমরা মান পেয়েছি, এল ড্যাশ, আর ড্যাশ, টি ড্যাশ, এম ড্যাশ, সব মানগুলো আমরা এখানে পুট করব। তাহলে সেখান থেকে আমাদের অ্যান্সার আসছে কত, 225 হার্টজ। ওকে, তারপরে বলেছে দুটো সোর্সের ইন্টেন্সিটি রেশিও দেওয়া আছে 25:1। যদি দুটো সুপার ইম্পোজ করে তাহলে তাদের রেশিও কত হবে, আই ম্যাক্সের সূত্র হয় রুট আন্ডার I1 প্লাস রুট আন্ডার I2 এর হোল স্কোয়ার, অ্যান্ড আই মিনিমাম হয় রুট আন্ডার I1 মাইনাস রুট আন্ডার I2 এর হোল স্কোয়ার। সেখান থেকে আমরা মান বসিয়ে পাচ্ছি 9:4। আচ্ছা, তারপরের অঙ্কটাতে একটা সূত্র দেওয়া আছে, y ইজ ইকাল টু, সমীকরণ দেওয়া আছে y ইজ ইকাল টু 0.03 সাইন পাই টি। তাহলে y ইজ ইকাল টু a সাইন ওমেগা টি এর সাথে যদি আমরা তুলনা করি তাহলে পাচ্ছি a ইজ ইকাল টু পাচ্ছি 0.03। ওকে, ওমেগা ইজ ইকাল টু কি পাচ্ছি, ওমেগা ইজ ইকাল টু হয় 2 পাই বাই টি, ইজ ইকাল টু হচ্ছে পাই, অর্থাৎ টি ইজ ইকাল টু আমরা পাচ্ছি 2, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ইজ ইকাল টু কি হয় 1/t, অর্থাৎ 1/2। এখানে ভি এর মান দেওয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড, তাহলে ল্যামডা ইজ ইকাল টু কি হবে, ভি বাই এন, অর্থাৎ ভি এর মান 1.5 বাই এন, অর্থাৎ হবে 3 মিটার। ওকে, আবার সেম এই অঙ্কটা তো আমি এর আগের বারেও দিয়েছিলাম, আবার আমি দিয়েছি। এই অঙ্কটা যদি, এটা একদম ভুল করা যাবে না, এটা আমি আগের বারেও দিয়েছিলাম। এখানে একই জিনিস বলা হয়েছে কি, একটা ওপেন অর্গান পাইপ, দুটো ওপেন অর্গান পাইপ, তাদের লেন্থ দেওয়া আছে, তাদের মধ্যে যে বিটস দেওয়া আছে সেটা দেওয়া আছে, তাহলে ভেলোসিটি বের করতে হবে। কিচ্ছু নেই, শুধু সূত্র, আমাদের ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সি সেটা সূত্র কি হয়, ভি বাই টোয়াইস এল। তাহলে ওখান থেকে ভি বাই 2 কমন নিয়েছি, এলটা এখানে বিয়োগ দিয়েছি, 1/50 মাইনাস 1/50.5 ইজ ইকাল টু হচ্ছে 0.3, অর্থাৎ 0.3 বিটস দেওয়া আছে পার সেকেন্ডে। সেখান থেকে ভি এর মান আমরা বের করেছি। ওকে, তারপরে কি বলেছে, এ বডি অফ মাস টোয়াইস কেজি মুভিং উইথ ভেলোসিটি এত হরাইজন্টালি, তাহলে বলেছে 2 সেকেন্ডে স্টপ করানো হলো, তাহলে যদি একই মোশনে রাখতে হয় তাহলে কত ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এম ইজ ইকাল টু বলা আছে 2 কেজি, ইউ ইজ ইকাল টু বলা আছে 4 মিটার পার সেকেন্ড, ভি ইজ ইকাল টু বলা আছে 2 সেকেন্ড পরে থামানো হলো। তাহলে এখান থেকে আমরা এর মান পেয়ে যাব, ভি ইজ ইকাল টু ইউ মাইনাস এটি, অর্থাৎ 0 ইজ ইকাল টু আমরা পাচ্ছি 4 মাইনাস এটি, এ ইজ ইকাল টু 2, অর্থাৎ এফ ইজ ইকাল টু এম এ, অর্থাৎ হবে 4 নিউটন। তারপরেটা কি বলেছে, অন ক্লিয়ার স্কাই, অন এ ক্লিয়ার স্কাই ডে দ্য অ্যাটমসফিয়ারিক রেডিও নয়েজ ইজ ম্যাক্সিমাম, সেটা হচ্ছে ডিউরিং নাইটস। ওকে, তারপরে কি বলেছে, তারপরে বলেছে এ নাম্বার অফ 100 ভোল্ট ল্যাম্পস কানেক্টেড ইন প্যারালাল আর ফেড বাই 130 ভোল্ট ব্যাটারি হ্যাভিং অ্যান ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ 2.5 ওহম। ইফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ইচ ল্যাম্প ইজ 200 ওহম অ্যান্ড দ্য রেজিস্ট্যান্স অফ, আচ্ছা এটা বলা আছে অঙ্কটাতে এইরকম হবে ছবিটা, ঠিক আছে। ইন্টারনাল রেজিস্ট্যান্স এন সংখ্যক আর লাগানো আছে এবং এখানে ভোল্টেজটা বলা আছে যে 130 ভোল্টের ব্যাটারি দ্বারা করা হচ্ছে। তাহলে আমরা সার্কিটের কারেন্টটা কি পেয়ে যাব, 130/200/n, প্রত্যেকটা আর এর মান 200, n সংখ্যক বাল্ব প্যারালালে লাগানো আছে, তাহলে বাল্বের রেজিস্ট্যান্স কত হবে, 200/n, 200/n বসিয়েছি। একটা দেওয়া আছে 0.40 একটা ওহমের দেওয়া আছে, আর একটা হচ্ছে 2.6, যেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। এবারে প্রত্যেকটা বাল্বের কি বলা আছে না 100 ভোল্ট অ্যান্ড 200 ওহম, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা বাল্বের মধ্যে দিয়ে আমার কারেন্ট যাওয়ার কথা কত, 1/2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি প্রত্যেকটা যদি বাল্বের মধ্যে দিয়ে 1/2 অ্যাম্পিয়ার করে কারেন্ট যায়, তাহলে n সংখ্যক বাল্বের মধ্যে দিয়ে কত যাবে, n/2 অ্যাম্পিয়ার, তাই না। তাহলে আমরা প্রথমেই যে জিনিসটা পেয়েছিলাম এখানে, সার্কিটের কারেন্ট 130/200n, 200/n প্লাস 3
ইজিক্যালটা আমরা লিখতে পারি n/2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো n = 20। তাহলে ম্যাক্সিমাম 200টা বাল্ব আমরা লাগাতে পারি। তারপরের অঙ্কটা কি বলেছে, এ বডি ইজ মুভিং উইথ এ ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস ইস্টের দিকে যাচ্ছে। আফটার 10 সেকেন্ড ইটস ভেলোসিটি বিকাম 40 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ এটার ত্বরণটা জানতে চেয়েছিল। প্রথমে 30 মিটার করে 30-এ যাচ্ছিল ইস্টের দিকে, তারপরে 40-এ গেল নর্থের দিকে। তাহলে u = 30i, v = 40j। তাহলে দুটোর মধ্যে আমরা বিয়োগ করব। তাহলে একটা ভেক্টরে বিয়োগ হবে, ভেক্টরে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি 40i - 30i। তাহলে এটার মড নিলে আমরা কি পারবো 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার, সেখান থেকে আসছে 50। অতএব a = 50/10, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, অক্টাল টু ডেসিমাল আমরা যখন এমনি বাইনারি টু ডেসিমাল করি তখন যেমন 2 দিয়ে যে গুণটা করি না, সেম একই রকম। ঠিক আছে, এখানে কি করব, এখানে জাস্ট আমরা করব যে 8 দিয়ে করব। অক্টাল যেহেতু সেটা 8 দিয়ে করব। দশমিকের আগে যেগুলো আছে সেগুলো 8 দিয়ে গুণ করে করে 0 1 2, দশমিকের পরে যেগুলো আছে সেগুলো হবে -1 -2। সেরকম করলে আমাদের এই মানটা আসছে ক্যালকুলেশন করলে। ঠিক আছে, আরো একটা দিয়েছি আমি, আরো একটা কি, এটাতে হেক্সাডেসিমাল নাম্বার A5B টু ডেসিমাল ইকুইভ্যালেন্ট। এটা হেক্সাডেসিমালের ক্ষেত্রে এর যে মানে গাণিতিক যে মানটা হয় সেটা হয় 10 and b এর যে মানটা হয় সেটা হয় 11, 10 11। তো সেরকম ভাবে যেহেতু এটা হেক্সাডেসিমাল সেহেতু আমরা 16 দিয়ে গুণ করব। 16 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো 0 1 2 করে এই মানটি আমরা পাবো। আচ্ছা, এগুলো আপনাদের প্রিলিমিনারিতে এটা তো দেওয়া নেই যে কোন কোনটা, এটা যেহেতু ইনক্লুডিং মেন সিলেবাসটা হয়েছিল তাই জন্য হেক্সাডেসিমাল এই জিনিসগুলো দিয়েছি। যদি এর আগে সুপারভাইজারের যে একটা এক্সাম হয়েছে সেখানেও অক্টালেরটা এসছে, কিন্তু আপনাদের তো এটার প্রিলিমিনারি ক্ষেত্রে সেরকম কোনো মেনশন করা ছিল না যে এইটা টু এইটা। তো এটা মনে রাখবেন যে আমি যেটা করিয়েছিলাম এর আগে, যে ডেসিমাল টু বাইনারি ক্ষেত্রে যেমন 2 দিয়ে যা যা ফর্মুলা, সেম অক্টাল যদি থাকে সেটা 8 দিয়ে হয়। ঠিক আছে, আশা করি আপনাদের হেক্সাডেসিমাল বা এই জিনিসটা আসবে না, কারণ এখানে আবার ABCD জিনিস ব্যাপারটা চলে আসছে। তো ওগুলো যদি এখন করা না থাকে তো করার দরকার নেই, শুধু অক্টালটা আমি বলে রাখছি যে ডেসিমালের ক্ষেত্রে যেগুলো আমরা 2 দিয়ে করি সেম সেই জিনিসগুলোই আমরা অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে করব। ঠিক আছে, তারপরের অঙ্কটা কি বলেছে, তারপরের অঙ্কটা যে ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা মাস দেওয়া আছে, এটা 2000 হবে। ঠিক আছে, এটা পি হয়ে গেছে, সরি। এটা 2000, এটা 2000 কেজি। তাহলে নিচের দিকে হচ্ছে mg কাজ করবে, উপরের দিকে কাজ করছে কত ma, উপরের দিকে টান কাজ করছে t। এবার t এর মান দেওয়া আছে 28000 নিউটন। এবারে mg = কি হবে m × g 20000 নিউটন। তাহলে t এর মান যেহেতু mg এর থেকে বেশি হচ্ছে তাহলে অবশ্যই উপর দিকে হবে, তাই না? তাহলে ma = কি হবে t - mg, সেখান থেকে এর মান পেয়ে যাব 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আপওয়ার্ডস এর দিকে মানে উপরের দিকে হবে। ঠিক আছে, তারপরের অঙ্কটা কি বলেছে যে 2 কেজির একটা মাস একটা 4.4 মিটার হাইটের ওপর থেকে একটা স্প্রিং এর উপরে পড়লো, তাহলে কম্প্রেশন কত হবে? তাহলে এটা সূত্রটা লিখে দিচ্ছি, mg h + x, x হচ্ছে যেটা কম্প্রেশন হবে সেইটা, = হবে ½ kx²। h উচ্চতা থেকে পড়ে x মিটার কম্প্রেসড হয়েছে। তাহলে আমাদের সব m এর মান জানি, g এর মান জানি, h এর মান জানি, k এর মানও জানি, সূত্রতে বসাবো, সেখান থেকে আমরা পাবো 0.1। এখানে এই সূত্রটার ক্ষেত্রে আমি ফার্স্টে যদি 9.8 ধরে করেছি, বাট ক্যালকুলেশনের সুবিধার্থে আপনার g = 10 ধরে করবেন। ঠিক আছে, এখানে 9.8 ধরে করলে অনেক বড় হয়ে যাচ্ছে, 9.8 ধরে করা দরকার নেই, g ধরে করলে অ্যান্সার চলে আসবে। ওকে, আচ্ছা, তারপরে একটা বোম এক্সপ্লোড করছে 4 কেজি মানে 8 কেজিতে, 8 কেজির মাস দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে। তাহলে অন্যটার ক্ষেত্রে কত হবে? সিম্পল কিছুই নেই, ভরবেগের সূত্রানুসারে 4 কেজির যে মাসটা সেটার ভি বেরিয়ে যাবে 12। তাহলে এবারে কাইনেটিক এনার্জি ½ mv², 288 জুল। আচ্ছা, এখানে বলা ছিল যে ভরবেগ এবং কাইনেটিক এনার্জি দুটো নিউমেরিক্যালি সমান, তাহলে ভেলোসিটি কত? তাহলে mv = ½ mv², অর্থাৎ এখান থেকে কি পাচ্ছি 2v = v², v = 2 মিটার পার সেকেন্ড।
আচ্ছা, তারপরে এই অঙ্কটা তো বহুবার করিয়েছি আমি, বহুবার। এটাতে বলেছে বাল্বের ওয়াট ভোল্টেজ দেওয়া আছে, সেটা 160 ভোল্টেজ সাপ্লাই করা হলো। তাহলে ফার্স্টে আমরা এখানে আরটা বের করব, সেই আর এর মানটা পরের যেটা আছে। আচ্ছা, আর এর মান এখান থেকে বেরোচ্ছে কত, 400 ওহম। তাহলে এখন পাওয়ার কত বেরোচ্ছে, পাওয়ারটা আমরা বসিয়ে দেবো। পাওয়ার বেরোচ্ছে আমাদের 64 ওয়াট, সেই জিনিসটাই বলেছে। আচ্ছা, আরও একটা পাওয়ারের অঙ্ক দিয়েছে, একদম সেম, কিচ্ছু নয়, শুধু এখানে ভাষাটা চেঞ্জ করে ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ বলা আছে। ইন্ডিয়ার ক্ষেত্রে বলেছে ভি ইজিক্যাল টু 220 ভোল্ট, পাওয়ার ইজিক্যাল টু 60। আর ইউএস এর ক্ষেত্রে ভি বলা আছে 120 ভোল্ট, পাওয়ার ইজিক্যাল টু 60। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে আর এর মানটা আমরা পাচ্ছি কত, যে 220 ইন্টু 220/60। আর ইউএস এর ক্ষেত্রেও আমরা আর এর মানটা পাবো, তাই না? এখানেও একটা আর এর মান পাচ্ছি। তো এবারে এই দুটো আর এর মধ্যে কম্পেয়ার করতে হবে বেসিক্যালি, আর কিছুই নয়। তাহলে এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে আমরা নেক্সট ইউএস এর ক্ষেত্রে যে আরটা পাবো সেটার মান হবে r/4। ওকে, তারপরে কি বলেছে, দ্য কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। আচ্ছা, মিউচুয়াল ইন্ডাকটেন্সের মান বের করতে দিয়েছে। এখানে ফ্লাক্স চেঞ্জ বলা আছে, অর্থাৎ ফাই এর মান দেওয়া আছে আর কারেন্টের মান দেওয়া আছে। তাহলে এম ইজিক্যাল টু কি জানি আমরা, ফাই ইজিক্যাল টু এম আই। তাহলে এম ইজিক্যাল টু হবে 5/I। তাহলে সেখান থেকে বেরোচ্ছে 2 হেনরি। আচ্ছা, এই কয়েল অফ চোক, এই কয়েল মানে একটা চোক যে কয়েলটা, সেটা কি করে, কারেন্টটাকে ডিক্রিজ করতে সাহায্য করে। ঠিক আছে। আচ্ছা, এন টাইপ ক্রিস্টাল করার জন্য জার্মেনিয়াম এন্ড সিলিকনকে কিসের সাথে ডোপ করতে হবে, একটা টেট্রাভ্যালেন্টের সাথে ডোপ করতে হয়। ঠিক আছে, তারপরে বলেছে কি, হোয়েন টু সেমিকন্ডাক্টরস পি টাইপ অ্যান্ড এন টাইপ আর ব্রট টুগেদার। তাহলে ও যে পিএন জাংশনটা, সেটা কিসের মতো কাজ করে, সেটা অসিলেটরের মতো কাজ করে। তারপর একটা অঙ্ক দিয়েছে, কি বলেছে, আচ্ছা এখানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড দেওয়া আছে, ম্যাক্সিমাম স্পিড দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি বের করতে হবে। ভালো কথা। তাহলে ভি ম্যাক্সিমাম কখন হয়, এক্স ইজিক্যাল টু যখন 0 হয়। তাহলে ভি ইজিক্যাল টু ওমেগা ইন্টু এ। এ অর্থাৎ ম্যাক্সিমাম মানে অ্যামপ্লিটিউড যেটা, সেটা দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, সেখান থেকে ওমেগার মান পেয়ে যাব। ওমেগা ইজিক্যাল টু আমরা কি জানি, 2πn। তাহলে 2πn অর্থাৎ এন ইজিক্যাল টু কি হবে, যেটা আমরা ওমেগার মান পেয়েছি সেটা বাই টুয়াইস পাই। তাহলে সেখান থেকে এন ইজিক্যাল টু বেরোচ্ছে 1 হার্জ। আচ্ছা, এটাও তো আমি করিয়েছিলাম যে লেন্থটাকে বলা হয়েছে মাস 4 টাইমস করা হয়েছে আর লেন্থটা 9 টাইমস করা হয়েছে। তাহলে টাইম পিরিয়ড কি হবে, তাহলে এখানে টাইম পিরিয়ডের যে সূত্রটা টুয়াইস পাই ইজিক্যাল টু √L/G, এখানে তো কোথাও এম এর দরকার নেই, তাই না? এমটা বাড়ানো হয়েছে কি কমানো হয়েছে সেটা তো এখানে কাজে লাগছে না। তাহলে এখানে শুধু এল এর মানটা কাজে লাগছে, তো এল এর মানটা বসিয়ে আমরা করব থ্রাইসটি। তারপরের যে অঙ্কটা, এই অঙ্কটাও আমি করিয়েছি, একটা বদ্ধ মুখ অ্যান্ড একটা ওপেন মুখ করা আছে। সেখানে ছবিটা একটু ভুল আঁকা আছে, এটা ক্লোজড পাইপ হবে, এটা ওপেন পাইপ, এটা ক্লোজড পাইপ। তাহলে ওপেন পাইপের ক্ষেত্রে আমরা n0 ইজিক্যাল টু v/2l জানি, আর ক্লোজড পাইপের ক্ষেত্রে v/4l, তাই তো? তাহলে n0 ক্ষেত্রে v/2l, এখান থেকে l এর মানটা আমরা পেয়ে যাব, কারণ ওপেনের ক্ষেত্রে আমাদের সব দেওয়া আছে, n এর মান দেওয়া আছে, v এর মানও বলা আছে, তাহলে l এর মান আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে প্রথম যেটা np, যেটা ফার্স্ট যে ওভারটোন, সেটা পেয়ে যাচ্ছি আমরা p+1 অর্থাৎ টুয়াইস v/2l টুয়াইস l। আর ক্লোজড পাইপের ক্ষেত্রে ফার্স্ট ওভারটোন টোন যেটা, সেটা কি হবে 3v/4l'। ঠিক আছে, দুটো বলেছে সেম, তাহলে দুটো সেম করলাম। তাহলে l' এর মান আমরা কি পাচ্ছি, এখান থেকে 3/4l। l এর মান আমরা এখানে পেয়েছি, সেই মানটা বসলে আমাদের আসছে 41 সেন্টিমিটার। ওকে, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি অফ এ ক্লোজড পাইপ ইজ 50 হার্জ। তাহলে ওটার ক্ষেত্রে বলেছে সেকেন্ড ওভারটোন বা কিছু একটা জানতে চেয়েছিল, তাহলে টুয়াইস p+1 সেখান থেকে বের করবো, আর কিছুই নয়। আচ্ছা, তারপরে এটা ডপলার এফেক্টের অঙ্ক দিয়েছে। ডপলার এফেক্টের সূত্র আমরা জানি যে মিউ ড্যাশ ইজিক্যাল টু হয় v/v-us ইন্টু মিউ। ঠিক আছে, এখানে v হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড অ্যান্ড us হচ্ছে ভেলোসিটি অফ দ্য অবজারভার। ঠিক আছে, ভেলোসিটি অফ দ্য সাউন্ড আমাদের দেওয়া আছে 330 অ্যান্ড ভেলোসিটি অফ দ্য অবজারভার কি বলেছে, সাউন্ডটা অবজারভারের দিকেই এগিয়ে যাচ্ছে, তাই না? বলেছে ইজ মুভিং টুয়ার্ডস অ্যান অবজারভার উইথ এ ভেলোসিটি এত। ঠিক আছে, তাহলে সোর্সের ভেলোসিটি কত বলেছে, ওটা তো দেওয়া আছে। তাহলে আমরা অবজারভারটা বিয়োগ করবো এখান থেকে, অর্থাৎ ইউএস এর মান 30 দেওয়া আছে
অ্যান্ড মিউ এর মান এখানে বলা আছে 500 হার্টজ, তাহলে আমরা কাটলে এখানে পাচ্ছি 550 হার্টজ। তারপর এটা কি বলেছে, দ্য সার্কুলার মোশন অন এ পার্টিকেল উইথ কনস্ট্যান্ট পিসেস, ওটা হচ্ছে পিরিয়ডিক বাট নট সিম্পল হারমোনিক। ওকে, দ্য প্রসেস অফ সুপার ইম্পোজিং সিগন্যাল ফ্রিকোয়েন্সি অন এ, কোশ্চেনটাই তো আসেনি, ওটা হবে মডুলেশন। ওকে, আচ্ছা তারপরে ছবিটা দেওয়া আছে, ছবিটা ওখান থেকে আর এর মান বের করতে হবে। এখানে দেখুন, এখানে ছবিটাতে তো এরকম ভাবে মুখে মুখে বলা যায় না, আমি ছবিটা থেকে দিয়েছি, এই ছবিটা দেওয়া আছে, তাহলে এটাকে যখন সিম্পলিফাই করব, এখানে এ সি ডি জেড এ এফ সি ডি এটাকে আমরা পিছনের দিকে নিয়ে গেছি, তাহলে এই ছবিটা থেকে সিম্পল করলে আমরা এই ছবিটা পারবো। মানে একটা হুইস্টন ব্রিজের একটা পার্টকে যদি মুড়ে দিই তাহলে এই ছবিটা আমাদের আসছে, ঠিক আছে। তাহলে সেখান থেকে সিম্পলিফাই করলে যেটা আমরা পাচ্ছি, এটা দেখুন একটা হুইস্টন ব্রিজের সমান। এই মাঝের আটটাকে যদি আমরা গ্যালভানোমিটারের সাথে তুলনা করি, এটা একটা হুইস্টন ব্রিজ, তাহলে সবগুলো আমাদের সাম্যাবস্থায় আছে, তাহলে মাঝের আর দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে আমরা সেম একই রকম এর আগেও একটা অঙ্ক করেছিলাম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, আর, তাহলে কারেন্ট কত যাবে এটার মধ্যে দিয়ে, ভি বাই আর। তাহলে আপার আর্মের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায়, লোয়ার আর্মের মধ্যে দিয়েও সেম কারেন্ট যায়, কারণ উপরেও 2 আর নিচেও 2 আর সেম, তাহলে কত যাবে, টোটাল কারেন্ট কত যাবে, ভি বাই 2 আর, মানে আপার আর্মের মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, ভি বাই 2 আর। আচ্ছা, এটাও যেটা দেওয়া আছে, এটাও একটা হুইস্টন ব্রিজ, তাই না? তাহলে হুইস্টন ব্রিজের আমরা কি জানি, পি বাই কিউ ইজ ইকাল টু আর বাই এস, ওই সূত্রটা দিয়ে লাগিয়েছি, এক্স ইজ ইকাল টু এসছে 28। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর প্রডিউসড বাই অ্যাক্সেলারেটেড অর ডিঅ্যাক্সেলারেটেড চার্জেস। ওকে, তাহলে সব থেকে লার্জেস্ট ওয়েভলেন্থ কত হয়, রেডিও ওয়েভস, এটা তো বহুবার দিয়েছি। 10 মিনিট, এটা যেটা দেওয়া আছে ওয়েভলেন্থটা কোনটার সাথে সম্পর্কযুক্ত, এটা হবে মাইক্রোওয়েভসের সাথে। ব্লু লাইটের ওয়েভলেন্থ কত হয়, এটা তো হয় 4500 অ্যামস্ট্রং। ওকে, দ্য পেনিট্রেটিং পাওয়ার অফ এক্স রে ইনক্রিজেস উইথ দ্য, আচ্ছা এনার্জির সাথে পেনিট্রেটিং পাওয়ারের সাথে সমানুপাতিক, মানে এনার্জি যেমন বাড়বে পেনিট্রেটিং পাওয়ারও তত বাড়বে। এনার্জি ইজ ইকাল টু আমরা কি জানি, ই ইজ ইকাল টু এইচ নিউ, অর্থাৎ ই ভ্যারাইজেস নিউ, অর্থাৎ ফ্রিকোয়েন্সির সাথে বাড়বে। ওকে, তারপরে কি বলেছি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ, এটা কি হবে, গামারের ক্ষেত্রে সব থেকে বেশি হয়, ঠিক আছে, মানে ফ্রিকোয়েন্সিটা। তারপরেও একটা দিয়েছে, এখানে দুটো গেট দেওয়া আছে পরপর, সেটা কোনটার সাথে কোনটা সম্পর্কযুক্ত। আচ্ছা, ফার্স্টে এ গেল ন্যান্ডের মধ্যে, তাহলে কি হবে, এ বার, বি গেল বি বার, এবার বি বার যখন আবার একটা ন্যান্ডের মধ্যে দিয়ে যাবে তখন কি হবে, এবার ইন্টু বি বার, তার উপরে মাথার উপরে বার। আচ্ছা, যখন বারটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিই তখন হয় এর বার, এ একটা বার আছে, এটা বারটা বাদ দিন, আচ্ছা টোটাল যদি বার থাকে আর মাঝে যদি ডট থাকে সেটা প্লাস হয়ে যায়, ঠিক আছে। তার মানে কি হবে, এর মাথায় ডবল বার প্লাস বি এর মাথায় ডবল বার, অর্থাৎ এ প্লাস বি, অর্থাৎ অর গেট। মাঝে যদি পয়েন্ট থাকে সেটাকে যদি আমরা ভাঙি তাহলে প্লাস হবে, আর মাঝে যদি প্লাস থাকে সেটাকে যদি আমরা ভাঙি তাহলে ডট হবে, মানে পয়েন্ট নয়, ডট থাকলে প্লাস হবে, প্লাস থাকলে ডট হবে। ওকে, তাহলে ফার্স্টেরটা হলো অর গেট, আর নিচে যেটা সেটা হচ্ছে অ্যান্ড গেট, সেম এই ছবিটাই আরেকবার দেওয়া ছিল। ওকে, তারপরেরটা কি বলেছে, দ্য ডিপ্লেশন লেয়ার ইন পিএন জাংশন ইজ কজড বাই ডিফিউশন অফ ক্যারিয়ার আয়ন্স, অর্থাৎ হোল আর ইলেকট্রনের ডিফিউশনের জন্য হয়, ঠিক আছে। আচ্ছা, ড্রিফট ভেলোসিটি, ড্রিফট, এখানে কি বলেছে, দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল ইজ দ্য রেজিস্ট্যান্স অফ ইলেকট্রোলাইট যেটা ইউজ করা হয় সেলের সেটার জন্য, ঠিক আছে। ইন্টারনাল রেজিস্ট্যান্স কিসের জন্য হয়, ইলেকট্রোলাইটসের জন্য। তারপরের অঙ্কটা কি বলেছে, দ্য ড্রিফট ভেলোসিটি ডাজ নট ডিপেন্ড আপন, ড্রিফট ভেলোসিটির যে সূত্রটা আমরা পাই কারেন্টের সাথে, আই ইজ ইকাল টু হয় এন ই ভি ডি এ, এন অর্থাৎ হচ্ছে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, ই ফর ইলেকট্রনের যে চার্জ, ভিডি ইজ ইকাল টু হচ্ছে ড্রিফট ভেলোসিটি, এ হচ্ছে ক্রস সেকশন, তাহলে ভিডি ইজ ইকাল টু কি পাচ্ছি, আই বাই এন ই এ, ঠিক আছে। তাহলে ভিডি যেটা সেটা লেন্থের উপরে, লেন্থ অফ দ্য ওয়্যারের উপরে ডিপেন্ড করে না। ওকে, তারপরেরটা, আচ্ছা তারপরের যে ছবিটা আছে এই ছবিটার আমি ইকুইভ্যালেন্ট যে সার্কিট হয় সেটা আমি এঁকে দিয়েছি এখানে, ঠিক আছে। এখানে এই ছবিটা থাকলে এই যে 6 আর 2 যেটা মাঝখানে শুধু তার দিয়ে যুক্ত করা আছে সেই দুটো আছে প্যারালালে, ঠিক আছে। সেটার সাথে 1.5 সেটা আছে সিরিজে, এই যে,
আর পুরো যে জিনিসটা সেই পুরো জিনিসটার সাথে 3 ওহম আছে, আবার আছে প্যারালালে। ঠিক আছে, এরপরে তো ইকুইভ্যালেন্টটা বের করতেই পারবেন। ইকুইভ্যালেন্ট বেরোচ্ছে আর ইজিক্যাল টু হচ্ছে 3 2, তাহলে আই ইজিক্যাল টু পেয়ে যাবো। এখানে শুধু ছবিটাকে ভাঙাটাই একটু কষ্টকর, যেখানে এখানে শুধু তার দিয়ে যুক্ত করা থাকবে। ঠিক আছে, সে দুটো থাকবে প্যারালালে, এটা বোঝা গেল। এখানে দেখুন 2 আর 1.5 কিন্তু শুধু তার দিয়ে যুক্ত করেন, এর মাঝে একটা ব্যাটারি যুক্ত করে, তাহলে এই দুটো প্যারালাল হবে না। তাহলে কি হবে, 2 আর 6 এই দুটোর মধ্যে শুধু তার দিয়ে যুক্ত করা, এটা হচ্ছে প্যারালাল। এটার সাথে এখানে এই যে যেটার সাথে ব্যাটারি যুক্ত করা আছে সেটা হচ্ছে সিরিজে। অ্যান্ড বাকি যে পুরো জিনিসটা রয়েছে সেই জিনিসটা হবে ওই পুরো যে উপরে পেলাম সেটার সাথে নিচেরটা হবে প্যারালালে। ওকে, তারপরে কি বলছে, ট্রান্সফরমার কি চেঞ্জ করে, ভোল্টেজ চেঞ্জ করে। লেঞ্জের ল, এটা কি হয়, কোনটার কনজারভেশন, এটা হচ্ছে এনার্জি। আচ্ছা, তারপরে এটা তো জাস্ট সূত্র, এটা কপারে একটা যদি অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরে তাহলে ই এর মান কত হয় আমরা জানি, হাফ বি ওমেগা এল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা 220 ভোল্ট এসি ইজ মোর ডেঞ্জারাস দেন 220 ভোল্ট ডিসি। কেননা এটা আমি এটার আগেও একবার বললাম যে 220 ভোল্ট এসির যে পিক ভ্যালু সেটা কত হয়, 311 ভোল্ট। ঠিক আছে, আর ডিসির ক্ষেত্রে তো সেম থাকে, তাহলে অবশ্যই যে পিক ভ্যালুটা বেশি হয় বলেই এটা বেশি ডেঞ্জারাস হয়, তাই না? আচ্ছা, তারপরে কি বলেছে, এ বাস স্টার্টস ফ্রম দ্য রেস্ট উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ ম্যান হু ইজ 48 মিটার বিহাইন্ড দ্য বাস স্টার্টস উইথ ইউনিফর্ম ভেলোসিটি, তাহলে কত সেকেন্ডে ধরবে? আচ্ছা, ধরছি টি টাইম পরে লোকটি বাসটিকে ধরে নেবে। তাহলে টি টাইমে বাসটা কতটা যায়, একটা স্থির অবস্থা থেকে শুরু করেছিল, তাহলে এস ইজিক্যাল টু হবে হাফ এ টি স্কোয়ার মানে টি স্কোয়ার বাই 2। আর টি টাইমে লোকটা কতটা যায়, লোকটার বেগ বলা আছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে এস ড্যাশ ইজিক্যাল টু কি হবে 10 ইন্টু টি। তাহলে লোকটাকে টি টাইমে কতটা যেতে হবে, বাসটা টি টাইমে যতটা আছে সেইটা প্লাস 48 মিটার পিছিয়ে ছিল সেটাও ওকে কভার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 10t ইজিক্যাল টু হবে টি স্কোয়ার বাই 2 প্লাস 48। ঠিক আছে, সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা টি এর মান পাবো 8 আর 12। তাহলে নিশ্চয়ই যেটা সব থেকে কম সেকেন্ড সেটাতেই ধরে ফেলবে, তাই না? তার থেকে বেশি টাইমে তো ধরবে না, আগেই ধরে নেবে। তাহলে এটা হবে কত, 8 সেকেন্ড। ওকে, তারপরের অঙ্কটা কি বলেছে, যে এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, ইট চেঞ্জেস ইটস ভেলোসিটি 10 মিটার, এটা থেকে বলেছে। ঠিক আছে, ইউ এর মান বলা আছে 10, ভি এর মান বলা আছে 20, আর এস এর মান বলা ছিল 135 মিটার। তাহলে এখান থেকে আমরা সূত্র থেকে লাগিয়ে কি পাচ্ছি, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। এখান থেকে এর মান পাবো 10/9। ঠিক আছে, এরপরে আমরা টাইমটা জানতে চেয়েছে কত লাগবে, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। তাহলে এর মান তো আমরা এখান থেকে পেয়ে গেছি, তাহলে টি এর মান এখান থেকে পেয়ে যাবো, টি ইজিক্যাল টু ভি মাইনাস ইউ বাই এ, তাহলে 9 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা আবার একটা প্রজেক্টাইলের, এখানে আমি বলে রাখি কাইনেটিক এনার্জি ইজ মিনিমাম অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট। ঠিক আছে, একটা হাইয়েস্ট পয়েন্টে গিয়ে যেটা কাইনেটিক এনার্জি হয় সেটা মিনিমাম হয়। ওকে, আর দেয়ার রেঞ্জ ইজ r/2, মানে একদম হাইয়েস্ট পয়েন্টে গিয়ে কাইনেটিক এনার্জিটা বলেও দিয়েছি, ইজিক্যাল টু কি হয়, হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, একদম হাইয়েস্ট পয়েন্ট যদি হয় তাহলে সেটা রেঞ্জটা কত হচ্ছে, পুরোটার রেঞ্জ যদি r হয় তাহলে হাফ মানে হাফ হবে, তাহলে r/2। তাহলে যখন r/2 হবে রেঞ্জ তখন তার হাইয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জিটা মিনিমাম হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে এটা একদম ইজি দেওয়া আছে, ফোর্সের সাথে আমরা ভরবেগের কি জানি, ফোর্স হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ এফ ইজিক্যাল টু হচ্ছে এমভি বাই টি। তাহলে টি ইজিক্যাল টু হবে এমভি বাই এফ, তাহলে এমভি এর মান ভরবেগের যেটা দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, তাহলে টাইম পিরিয়ড পেয়ে যাচ্ছি ওখান থেকে। আচ্ছা, তারপরে বলেছে যে কি, এ প্রজেক্টাইল ফায়ার্ড উইথ কাইনেটিক এনার্জি এত দেওয়া আছে, ইফ ইটস রেঞ্জ ইজ ম্যাক্সিমাম দ্য কাইনেটিক এনার্জি অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট ইজ। ঠিক আছে, আচ্ছা এখানে দেখতে হবে দুটো জিনিস দেখতে হবে। ঠিক আছে, রেঞ্জ যদি ম্যাক্সিমাম হয়, রেঞ্জ কখন ম্যাক্সিমাম হবে, যখন থিটার মান 45 ডিগ্রি হয় তখন রেঞ্জটা ম্যাক্সিমাম, এটা পড়ানোর সময় আমি একবার বলে দিয়েছিলাম। তাহলে হাইয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জির আগে আমরা কি দেখলাম, কি হয়, হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাই তো? তাহলে এখানে হবে কি, হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার 45 ডিগ্রি, হাফ এম ইউ স্কোয়ারের মান আমাদের দিয়ে দিয়েছে 1 কিলো জুল, তাহলে কস স্কোয়ার 45 হবে হাফ, অর্থাৎ হাফ অফ 1 কিলো জুল অর্থাৎ 1000 জুল, অর্থাৎ হবে 500 জুল। ওকে, আচ্ছা এরপরের এই অঙ্কটা কিন্তু ভীষণ রকম ভাবে ইম্পর্টেন্ট, আপনারা দরকার হলে পারলে অ্যান্সারটাও মনে রেখে নিয়ে যেতে পারেন। বলেছে কি যে যদি
একটা মাস সেম রেখে যদি রেডিয়াস হাফ করা হয় পৃথিবীর, তাহলে দিনের যে টাইমটা সেটা কেমনভাবে চেঞ্জ হবে। তাহলে পৃথিবী তার নিজের অক্ষের চারপাশে ঘুরছে, তাই না? তাহলে ওখানে আমরা কি লিখতে পারি, এটা অ্যাকচুয়ালি 2 এর 5 mr² করেও করা যায়, এমনি কৌণিক ভরবেগ দিয়েও আমরা করতে পারি। এখানে হবে ওমেগা r1 এর স্কোয়ার, ঠিক আছে? তাহলে হবে 2π/t1 r1 এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2π/t2 r2 স্কোয়ার। অর্থাৎ আপনারা মনে রাখবেন যে টাইম পিরিয়ডের সাথে আর এর যে সম্পর্কটা সেটা স্কোয়ার অনুপাতে থাকে, ঠিক আছে? এইটা মনে রাখলেই হবে। কি করে করা হচ্ছে সেটা যদি মনে নাও থাকে, টাইম পিরিয়ডের সাথে আর যেটা আছে সেটা স্কোয়ার অনুপাতে থাকে। তাহলে যদি অর্ধেক করা হয় তাহলে দিন যেটা সেটা নিশ্চয়ই 4 গুণ কমে যাবে, তাহলে 24, সেটা হবে 6 ঘন্টা, ঠিক আছে? এই যে অঙ্কটা যেটা করেছি এখানেও আমাদের 6 বেরিয়েছে। এরকম ভাবেও করা যায়, i = 2/5 mr² ইন্টু ওমেগা, সেখান থেকেও আমাদের t = r1/r2 এর স্কোয়ারই আসে, মানে t এর সাথে r এর যে সম্পর্কটা সেটা স্কোয়ার দিয়ে হবে, ঠিক আছে? এটা মনে রেখে দেবেন। তারপরে কি বলেছে, কাইনেটিক এনার্জি যখন 300 গুণ বাড়ানো হয় তাহলে মোমেন্টাম কত গুণ বাড়বে। এই অঙ্কগুলো তো 1000 বার করানো হয়েছে। তাহলে p এর সাথে কি সম্পর্ক, p ভ্যারাইসেস রুট k, তাহলে ওখান থেকে কি পাবো, p1/p2 √k1/k2। তাহলে k1 কত হয়েছে, 300 গুণ করা হয়েছে, অর্থাৎ 300% করা হয়েছে, তাই না? তাহলে k2 = হচ্ছে 4k1, সেই মানটা বসালে p2 = হচ্ছে twice p1 হলে কত হচ্ছে, 100%। আচ্ছা, ফোর্স যদি ডবল করা হয় তাহলে কি হচ্ছে, ওয়ার্ক ডান কত হবে, তাহলে ফোর্স ডবল করা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট ডবল হচ্ছে, তাহলে ওয়ার্ক ডান 4 গুণ হয়ে যাবে। আচ্ছা, ফেজ ডিফারেন্স, পাথ ডিফারেন্সের অঙ্ক। ফেজ ডিফারেন্স কি জানি, 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। তাহলে পাথ ডিফারেন্স কি হবে, λ/2π ইন্টু ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স এখানে বলা আছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি আমরা পাই ফর্মে কি লিখতে পারি, π/3, তাই না? তাহলে হবে λ/6। এখানে ল্যামডাটা আমাদের কোশ্চেন করার সময় ল্যামডা সাইনটা দেওয়া যাচ্ছিল না, তাই জন্য x দেওয়া হয়েছে, তাহলে কি হবে, x/6। আচ্ছা, তারপরে অঙ্কটা কি বলেছে, এ টিউনিং ফর্ক ভাইব্রেটস আর 8 বিটস ইন 0.4 সেকেন্ড। তাহলে ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি হবে নাম্বার অফ বিটস পার টাইম। তাহলে নাম্বার অফ বিটস কত, 8/0.4, তাহলে মাথার উপরে 0 যাচ্ছে, নিচে 4, তাহলে হচ্ছে 20। আচ্ছা, এনার্জি ইজ নট ক্যারিড বাই, এনার্জি স্টেশনারি ওয়েভস রাখ এনার্জি ক্যারি করে না, ওকে? দ্য কম্বিনেশন অফ 2 or more nodes which produce, এটা হবে চট, যেটা সি এ যেটা আছে সেইটা হবে অ্যান্সার। দেন এই অঙ্কটা সেম, এই অঙ্কটা আমি আগের বারেও দিয়েছিলাম, একদম একই জিনিস। কি বলেছে যে আমরা ডপলার এফেক্টের কি পাই, লাইটের ক্ষেত্রে যে ডপলার এফেক্টের অঙ্কটা না এর আগেও বহুবার এসছে, ঠিক আছে? এটা আপনারা একবার দেখে নেবেন কিন্তু মনে করে সূত্রটা, ঠিক আছে? ডেল্টা λ/λ ইকুয়াল টু হয় v/c। তাহলে v ইকুয়াল টু কি হবে, ডেল্টা λ/λ ইন্টু c। এখানে ডেল্টা ল্যামডার মান দেওয়া হচ্ছে যে অবজার্ভড ইজ 0.1 অ্যামস্ট্রং, সেটা হচ্ছে ডেল্টা ল্যামডা, তাহলে 0.1। আর এমনি ল্যামডার মান দেওয়া আছে 6000, সেই জিনিসটা ইন্টু সি 3 × 10⁸, তাহলে ওখান থেকে আমরা ভি এর মান পেয়ে যাব। এই যে বক্স করে দিয়েছি না, এই সূত্রগুলো মনে করে যাবেন একটু, ঠিক আছে? এটা বারবার বলে রাখছি। আচ্ছা, বলেছিল যে দুটো ওয়েভের অ্যামপ্লিটিউড বলেছে এ অ্যান্ড এ, সেটা যখন সুপার ইম্পোজ হচ্ছে তখনও তার অ্যামপ্লিটিউডটা এ থাকছে, তাহলে কত ডিগ্রি কোণ করে ওরা সুপার ইম্পোজ করছে। সূত্র কি জানি, a = √a² প্লাস, মানে এখানে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস টুয়াইস a1 a2 cos থিটা হয়, সেখানে a1 = a2 = a বলে দেওয়া আছে। তাহলে কি হবে, a² প্লাস a² প্লাস 2a² cos থিটা, সেখানে ইজিক্যাল টু cos a², তাই না? তাহলে আসছে আমাদের অ্যান্সার আছে cos θ = -1/2, অর্থাৎ θ = আমাদের আসছে 120, ওকে? তারপরের অঙ্কটা কি বলেছে, when wave is reflected from a rigid surface is undergoes চেঞ্জটা হয়, সেটা পাই হয়, ঠিক আছে? এটা কোনটা হবে, পাই। আচ্ছা, এফএম রেডিওর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এমনিতে কত হয়, মানে সরি ফ্রিকোয়েন্সি নয়, ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি যেটা হয় এফএম এর ক্ষেত্রে সেটা হবে 10.7 মেগাহার্টজ, ওকে? ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি সেটা হবে কত, 10.7 মেগাহার্টজ। এইগুলো আপনাদের না কমিউনিকেশন যেটা আছে এগুলো মেনের সিলেবাস আছে, প্রিলিমিনারি সিলেবাসে এই জিনিসগুলো নেই, এটা শুধু মেন ওরিয়েন্টেড ছিল তাই জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে?
এটা ওয়েভসগুলো যখন ডে টাইমে প্রোপাগেট করে তখন কিসের মধ্যে দিয়ে করে, গ্রাউন্ডের থ্রু দিয়ে করে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট অঙ্কটা কি বলেছি, ইন ইলাস্টিক মোশন হুইচ অফ দ্য ফলোইংস আর কনজার্ভ। আমি তো ইলাস্টিক মোশন পড়ানোর সময় বলেছিলাম কোনটা কোনটা থাকে, কাইনেটিক এনার্জি থাকে অ্যান্ড মোমেন্টাম থাকে, তাহলে কি হবে, বোথ, তাই না, বোঝা গেল? ঠিক আছে, আজ সবগুলো কমপ্লিট করে দিয়েছি। এরপরে যদি কিছু অসুবিধা থাকে তাহলে গ্রুপে অবশ্যই জানাবেন, আর একবার করে নিজেরা একবার করে অবশ্যই করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।